হঠাৎ করেই 20 বছরের এক যুবক আবিষ্কার করে যে তার বয়স রাতারাতি 40 হয়ে গিয়েছে। তাছাড়া তার পরিবারের কেউই তার আসল বাবা মা নয়। সে জানে না তার আসল পরিবার কোথায় রয়েছে। হন্তদন্ত হয়ে নিজের পরিবারকে খুঁজতে গিয়ে সে 20 বছর আগে হওয়া মা-মেয়ের খুনের রহস্য উদ্ঘাটন করে ফেলে। আর সেই রহস্য উদ্ঘাটনের পর থেকেই তার পৃথিবীটা যেন রহস্যের এক বেড়াজালে আটকা পড়ে যায়। পাপ, ঘৃণা আর অপরাধবোধের এক মিশ্রণে তৈরি হওয়া দি ফরগেটেন মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো চলো আজকে বেশি বকবক না করে চলে যাই মুভি এক্সপ্লেনেশনে। মুভির শুরুতেই দেখা যায় এক ফিসফিসানি অদ্ভুত কণ্ঠস্বর। কেউ একজন জিনসিওকে গলা চেপে ধরে বারবার যেন বলছে, তুমি কি ভুলে গেছো? জিনসিওকে তখন নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছিল, তবু সেই কণ্ঠস্বর বারবার বলছে, তুমি কি ভুলে গেছো? এমন এক অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখে কারের ভিতরেই ঘুম ভাঙে জিনসিউকের। জিনসিউক একজন 20 বছর বয়সী কলেজ পড়ুয়া ছেলে। বাবা মা আর বড় ভাইকে নিয়ে তাদের এক সুখের সংসার। জিনসিউকের বড় ভাইয়ের নাম হলো ইয়নসিউক। ইয়নসিউককে জিনসিউক মনে মনে তার আইডল মনে করে, কেননা ইয়নসিউক পড়ালেখা, খেলাধুলা এমনকি সবকিছু অ্যাক্টিভিটিসেই একেবারে 10-এ 10। পাশাপাশি তার ব্যবহার ও পরোপকারী মনোভাব যেন আরো ভালো বল। যদিও এক অ্যাক্সিডেন্টের কারণে তার পায়ে কিছুটা আঘাত পেয়েছিল, কিন্তু জিনসিও তাকে আগের মতোই পারফেক্ট মনে করে। আজকে তারা গাড়িতে করে তাদের সপরিবারে আজকে তাদের নতুন বাড়িতে শিফট হতে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। জিনসিউকের এই বাড়িতে প্রথমবার আসা হলো তার কাছে কেন জানি বাড়িটাকে অনেক চেনা চেনা মনে হয়। গাড়ি থেকে নেমে সে বাড়ির দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়েছিল, যা থেকে তার ভাই ইউসিউক তার কাঁধে হাত রেখে বলে, কি বাড়িটা পছন্দ হয়েছে? জিনসিউক একটা মৃদু হাসি দিয়ে বুঝিয়ে দেয় যে বাড়িটা তার ভীষণ পছন্দ হয়েছে। এরপর বাড়ির ভিতরে গিয়ে তারা সবাই মিলে তাদের ঘরটা গুছিয়ে নিচ্ছিল। ইউসিও প্রথমেই তাদের ঘরে একটা ক্যালেন্ডার সেট করে। এটা দেখে আমরা বুঝতে পারি যে সময়টা 1997 সালের মে মাস। এদিকে চেনজিও তার রুমে যাওয়ার সময় তার অপোজিটেই খেয়াল করে যে বদ্ধ একটা রুম দেখা যায়। এই ব্যাপারে ইউসিওকে জিজ্ঞেস করলে ইউসুক জানায় যারা তাদের আগে এই বাড়িতে ছিল তাদের কিছু জিনিসপত্র রেখে গিয়েছে এই রুমে, আর এই কারণেই রুমটাকে বন্ধ করে রাখা হয়েছে। এদিকে বই গোছানোর সময় তাদের ঘর গোছানোর জন্য বাহির থেকে আসে এক ভদ্রলোক। জিনসিওকে জিজ্ঞেস করে ইউসিওক তার ভাই কিনা। উত্তরে হা বললে জিনসিওকে লোকটা আবার জিজ্ঞেস করে, আসলে ইউসিওক কি তোমার ভাই? তার বয়স কত? জিউসিউক তখন বয়সটা বলতেই যাবে, তখনই তার ভাই ইউসিউক তাকে ডেকে অন্য কাজে পাঠিয়ে দেয়। রাতে খাবার খাওয়ার সময় সে হঠাৎই উপরের রুম থেকে কি একটা যেন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই ব্যাপারে বাকিদের জিজ্ঞেস করলে ইনসিও বলে, আমি তো কোনো আওয়াজই পাইনি, কিন্তু তার মা বলে সে হয়তো বজ্রপাতের শব্দ শুনেছে। তখন বাইরে বিদ্যুৎ চমকালে সেও এটাকে বজ্রপাতের শব্দই মনে করে। ঘুমানোর সময় জিনসিউক আবারও সেই শব্দ শুনতে পায়। তখন সে গুটি গুটি পায়ে সেই বদ্ধ রুমের দিকে গিয়ে বদ্ধ রুমটাকে খুলতেই যাবে, তখনই তার কাঁধে তার ভাইয়ের স্পর্শ অনুভব করে। ইয়নসিওক তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জিয়নসিওক বলে সে এই বদ্ধ রুম থেকে কি যেন এক অদ্ভুত আওয়াজ শুনেছে। তখন ইয়নসিওক কান পেতে কোনো শব্দ শুনতে না পেয়ে বলে, হয়তো তুমি ভুল শুনেছ, আমি সব কথা শুনেছি। তবে সব কথা বাদ দিয়ে ইউসিও তাকে তার সাথে বাইরে হাঁটতে যেতে বলে। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে রাতের শহরে দুই ভাই ছাতা নিয়ে পাশাপাশি হাঁটছে। তখনই ইউসিওর বাবা তাকে কল করে তাকে একটা কাজের জন্য বাসায় যেতে বলে। ইউসিও তার ভাইকে জানায় সে এখন বাসায় যাবে আর চলে আসবে, তাই জিনসিও যেন তার জন্য অপেক্ষা করে। জিনসিও জানায় ঠিক আছে, আর এই বলে সে কানে হেডফোন লাগিয়ে বৃষ্টি উপভোগ করতে শুরু করে। এদিকে ইউসিও নিচে যেতে একটা কালো গাড়ি থেকে কয়েকজন লোকজন এসে তাকে ঘেরাও করে আর মারধর শুরু করে। ইনসিও চিৎকার করলেও জিনসিওর কানে হেডফোন থাকার কারণে তার কানে কোনো শব্দ যায় না। লোকগুলো ইনসিওকে মারের পর গাড়িতে তুলতে যাবে, তখনই জিনসিও পিছন থেকে সেটা খেয়াল করে দৌড়ে নিচে নামতে থাকে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছিল, কারণ সেই লোকগুলো ইনসিওকে গাড়িতে তুলে করে নিয়ে যায়। জিনসিও গাড়ির নাম্বারটা মনে রেখে বাসায় দৌড়ে গিয়ে কোনো রকম তার বাবা মাকে এই কাহিনীটা জানায়। তারপর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। পরের দিন সকালে জিনসিওর জ্ঞান ফিরলে ইউনসুর ব্যাপারে তার মা বাবার কাছ থেকে জানতে চায়। তার মা বলে ইউনসিওকে এখনো পাওয়া যায়নি, তারা ইতিমধ্যেই পুলিশে রিপোর্ট করেছে। কিছুক্ষণ পর পুলিশ এসে তার সাথে আগের রাতে যা যা হয়েছিল তার বিস্তারিত জানতে চায়। তখন সে জানায় কাল রাতে তাদের বাড়ির সামনে থেকে কিছু লোক একটা কালো গাড়ি করে তার বাইকে ধরে নিয়ে গিয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সে কারো চেহারায় ভালো করে দেখতে পায়নি,
কিন্তু সে সেই ভ্যানের নাম্বারটি মনে রেখেছে। সেই ভ্যানের নাম্বারটি হলো 07J8911। তখন তাদের মধ্যে একজন পুলিশ অফিসার বললে, এটা কোনো ভ্যানের নাম্বার না, ভ্যানের নাম্বার এরকম হয় না। তবু সে বারবার বলতে থাকে এটাই সেই ভ্যানের নাম্বার। তখন সে পুলিশের ওপরেই রেগে যায়। আর তখনই আমরা জানতে পারি যে জিনসিওর একটা মানসিক সমস্যা রয়েছে, আর এই জন্য তার ওষুধও খেতে হয়। এই জন্য তার বলা গাড়ির নাম্বার পুলিশরা তারা সিরিয়াসলি নেয় না। কিন্তু তবুও তারা কিছুদিন ইনভেস্টিগেশন চালিয়ে যায়। দেখতে দেখতে কয়েক সপ্তাহ পেরিয়ে যায়, কিন্তু পুলিশ তাকে উদ্ধার করতে না পেরে একসময় হাল ছেড়ে দেয়। জিনসিউকের পুরো পরিবার ইউনসিও সুখে ভেঙে পড়ে। এদিকে জিনসিউকের মানসিক সমস্যা আগের থেকে আরো বেড়ে যায়। সে রোজ রাতে ভয়ানক সব স্বপ্ন দেখতে শুরু করে। ঠিক 19 দিন পর ইউনসিউক হঠাৎ করেই বাড়িতে চলে আসে। তবে কে বা কারা তাকে কিডন্যাপ করেছিল এবং কোথায় নিয়ে গিয়েছিল, কিভাবে নিয়ে গিয়েছিল সেই সম্পর্কে তার কোনো কিছু মনে নেই। তবে ইউনসিউক ফিরে আসাতে তার পুরো পরিবার অনেক খুশি। রাতে বহুদিন পর দুই ভাই একসাথে ঘুমাতে যায়। জিনসিও তার ভাইকে মায়ের দৃষ্টিতে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তবে ঘুমের মধ্যে হঠাৎ জিনসিউকের মনে হয় ইউসিক হয়তো ঘুমের থেকে উঠে কোথাও একটা যাচ্ছে, কিন্তু সে বিষয়টাকে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে সকলের আবার স্বাভাবিক জীবনযাপন শুরু হয়। সকালে জিনসিও মেডিসিন নিতে গেলে ওটা হাত থেকে পড়ে সেলফের নিচে চলে যায়। জিনসিও বিষয়টাকে পাত্তা না দিয়ে তার ভাইয়ের সাথে খেতে চলে যায়। এদিকে ইউনসিওকের তাড়া তাকায় খাবার শেষ করে বাইরে যাওয়ার সময় তার ভাই লক্ষ্য করে যে ইউনসিও ডান পায়ে হাঁটছে। জিনসিও সাথে সাথে জিজ্ঞেস করে, তোর তো ডান পায়ে সমস্যা ছিল, তাহলে এটা ঠিক হয়ে গেল কিভাবে? উত্তরে তার ভাই বলে, খটকা লাগছে। তবে জিনসিওর মনে সন্দেহ কাজ করে, কারণ সে তার ভাইকে অনেকদিন পর ডান পায়ে হাঁটতে দেখছে। সে এই বিষয়টাকে ভুল দেখা ভেবে তার রুমে গিয়ে সে পড়াশোনা শুরু করে। পড়া শেষ করে জিনজিও তার টেবিলেই ঘুমিয়ে পড়ে। ইউনসিও হঠাৎ উঠে তার কলম নিয়ে সেটার নিব বড় করতে থাকে এবং সেটা প্রায় চোখের কাছাকাছি নিয়ে আসে। তখন নিবটা ভেঙে গেলে কলমটা রেখে ইউনসিও বাইরে চলে যায়। তার মানে কি তার ভাই তাকে খুন করতে যাচ্ছে? তবে ইউনসিও বাইরে গেলে জিনসিও চোখ মেলে থাকায়, অর্থাৎ সে এতক্ষণ সবকিছুই দেখছিল। এরপর জিনসিও তার পিছু করতে শুরু করে। কিছু দূর যেতেই লক্ষ্য করে যে তার ভাই স্বাভাবিকভাবে হাঁটছে। এইটা দেখে তো সে অবাক হয়ে যায়। রাস্তায় গিয়ে ইউনসিউক একটা ক্যাবে উঠলে জিনসিউকও একটা ক্যাব নিয়ে তাকে ফলো করে। এভাবে গাড়ি থেকে নেমে অলিগুলি পেরিয়ে তার ভাই একটা ভয়ঙ্কর গলিতে পৌঁছায়। এখানে জিনজিও খেয়াল করে যে তার ভাইয়ের কেস তদন্ত করতে আসা সবকটা পুলিশ অফিসারই তার ভাইকে বস বলে সম্বোধন করছে, আর ইউনসিউকও কোনো এক অজানা কারণে তাদের উপর রেগে রয়েছে। এই সব কিছু দেখে তো সে প্রচন্ড অবাক হয়ে যায়। সে আরো কিছুটা ইউনসিউকের পিছু নিতে গেলে হঠাৎ করে সামনে সেই দুইজন চলে আসে। এখন জিনসিউক তাদের দেখে পালাতে শুরু করে। লোক দুটো তার পিছু নেওয়া শুরু করে দেয়। দৌড়াতে দৌড়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পর লোক দুটো তাকে আর খুঁজে পায় না। আর তখনই এসে ইউনসিউক এসে জিনসিউর মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। মানে এখানে কি হচ্ছে আমরা এখনো বুঝতে পারছি না। সকালবেলা জিনসিউকের ঘুম ভাঙে তার পড়ার টেবিলে। জিনসিও বুঝতেই পারে না যে রাতের বেলা তার সাথে যেটা হয়েছে সেটা স্বপ্ন নাকি সত্যি। তবু তার কাছে সবটা সত্যি মনে হলেই সে দৌড়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে নিজেকে লক করে ফেলে। এরপর তার ভাই ডাকতে গেলেই সে তার ভাইকে বলে, আমি জানি তুমি আমার ভাই নও, আমার ভাই কোথায় আছে বলে দাও, কারণ আমি কাল রাতেই তোমার সকল কর্মকাণ্ড দেখে ফেলেছি। তুমি বলো ওরা কারা এবং কেন তোমাকে বস ডেকেছে। তখন তার ভাই বলে, তুমি কি বলছো? আমিও তো কাল রাতে ঘুমিয়ে গিয়েছি, আর তুমি কার কথাই বলছো? ইউনসিও জিনসিওকে ওয়াশরুম থেকে বের হতে বলে, কিন্তু জিনসিও কিছুতেই বের হতে চাইছিল না। কিছুক্ষণ পর তার ভাইয়ের কোনো সারা শব্দ না পেয়ে সে ওয়াশরুম থেকে একটা রড হাতে বেরিয়ে আসে। কিন্তু ইউনসিও তখনই এসে জিনসিওকে মাটিতে চেপে ধরে তাকে বোঝানো ও শান্ত করার চেষ্টা করে। জিনসিও বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কে আর আমার ভাই বা কোথায়? তবে তার ভাই বলে, সবকিছুই তুমি দুঃস্বপ্ন দেখেছো। এটা শুনে জিনসিও শান্ত হয়ে যায়, কারণ আসলে সে কাল রাতে মেডিসিন খেতে ভুলে গিয়েছিল। তাই সে তার ভাইকে সরি বলে মেডিসিনগুলো খেয়ে নেয়। তখন তার কাছেই মনে হয় যে হয়তো সে সবকিছু স্বপ্নই দেখেছে। ইউনসিও কাজে চলে গেলে জিনসিও তার পড়া টেবিলে আসে। পড়া টেবিলে এসেই দেখে সেখানে ভাঙা নিপটি রাখা। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো স্বপ্ন দেখেছিল, তাই না? কিন্তু তখনই তার মনে পড়ে যে তার ভাই তাকে থামানোর সময় বলেছিল যে সে ক্যাবে করে কোথাও যায়নি। তখনই তার মনে প্রশ্ন ওঠে যে সে তো ক্যাবের কথা উল্লেখই করেনি।
তার মানে সে কাল রাত যা যা দেখেছে তার সবটাই সত্যি ছিল। এবার সে ঘাবড়ে গিয়ে তার মাকে গিয়ে সবকিছু খুলে বলে দেয়। তখন তার মা এটা শুনে অবাক হয়ে যায় এবং তার মাকে এটাও বলে যে ইউনসিও তার ভাই নয়। এটা শুনে তার মা বলে যে তার বাবাকে সবটা জানানো উচিত, কিন্তু তখনই জিনসিও তার মাকে বাধা দিয়ে বলে আমি আগে ইউনসিওর ব্যাপারে প্রমাণ সংগ্রহ করে নি, তারপর জানাবো। এরপর সে রুমে বসে থেকে চিন্তা করতে থাকে যে কিভাবে সে তার আসল ভাইকে ফিরিয়ে আনবে। ঠিক তখনই ওই বদ্ধ রুম থেকে একটা বিকট আওয়াজ আসলে সে একটা বেসবল হাতে নিয়ে সেই রুমে যায়, কিন্তু রুমে প্রবেশ করতেই ইউনসিওর ঝুলন্ত মরদেহ দেখে সে আঁতকে ওঠে। তখনই তার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটাও যে তার স্বপ্ন ছিল। সে পানিকে নিজেকে শান্ত করে রুমে আসার সময় পাশের রুম থেকে একটা ফিসফিসে কথা বলার শব্দ পায়। তখন উকি দিয়ে রুমের ভিতর তাকিয়ে দেখে যে তার মা ফোনে কাউকে যেন বলছে যে জিনসিও তোমার ব্যাপারে সব জেনে গেছে। সে আমাকে আরো বলেছে যে তুমি নাকি ইউনসিউক নও, সে নাকি তোমাকে সুস্থ পায়ে হাঁটতে দেখেছে। নিজের মাকে নকল ইউনসিউকের সাথে এভাবে কথা বলতে দেখে জিনসিও পুরো শক হয়ে যায়। তার আর বুঝতে বাকি থাকে না যে তার মাও এটার সাথে জড়িত। হঠাৎ তার পায়ে দরজা লেগে শব্দ হলে তার মা সন্দেহ করে যে জিনসিওক তাদের কথা শুনছে। তাই তার মা চুপি চুপি এসে দরজাটা খুলে দেয়, কিন্তু ততক্ষণে জিনসিও মেইন দরজার পিছনে লুকিয়ে পড়েছিল। তার মা তাকে খুঁজতে খুঁজতে তার রুমের দিকে এগোতে থাকে। তখনই সে বাইরে থেকে বৃষ্টিতে ভিজে তার জানালা ভেঙে রুমে এসে শুয়ে পড়ে। তাকে তার মা রুমে দেখেও একটু স্বস্তি পেল, কিন্তু তার মাথা ভেজা দেখে বুঝতে পারে যে সে বাইরে থেকে এসেছে। এরপর তার মা চলে যাবার বান করে রুমেই দাঁড়িয়ে থাকে। এরপর জিনসিও তার মা চলে গিয়েছে ভেবে সে চোখ খুলতেই তার মাকে তার সামনে দেখে। তখনই তার মা তাকে বলে যে আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ঘামছো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এরপর নিচে গিয়ে জিনসিওকের বাবাকে কল করে সবটা জানিয়ে দেয়। এবার সে বুঝতে পারে যে এটা তার পরিবার নয়, তাই সে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে যেতেই দেখে তার সামনে তার বাবা দাঁড়ানো, আর ইনসিওকে বস ডাকার লোকটাও এসেছে। জিনসিওক তার বাবাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে এবং সেই লোকটাও তার পিছনে ধাওয়া করে। লোকটা জিনসিওকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তখনই সেখান দিয়ে একটা পুলিশের গাড়ি যাওয়াতে সে বেঁচে যায়। এরপর সে পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ তাকে গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এরপর সে পুলিশ স্টেশনে কিছুটা রিল্যাক্স হওয়ার পরে পুলিশকে বলে যে আমার নাম হলো জিনসিও আর আমার বয়স 20 বছর, আর আমরা 1 মাস আগে এই শহরে শিফট হয়েছি। কিন্তু আজ আমি জানতে পারি যে আমি যাদের সাথে বাস করি তারা আমার পরিবার নয়, আসলে আমার বাবা মা আমার আসল বাবা মা নয়। এই ঘটনা শুনে পুলিশ বলে যে তুমি এতদিনে এই কাহিনীটা কেন বুঝতে পেরেছিলে না? জিনসিও তখন বলে আমিও ঠিক বুঝতে পারছি না আমার বাবা মা আমাকে কিভাবে ট্রিট করে। তখন পুলিশ বলে যে তোমার মাথায় কি সমস্যা আছে, কারণ তোমার ডিটেলস বের করে আমরা দেখেছি তোমার জন্ম 1997 সালে আর এটা হলো 2017 সাল, তাহলে তোমার বয়স হবে হলো 40 বছর। তখনই জিনসিও বলে যে তার বয়স 20 বছর, কারণ এখন 1997 সাল চলছে। তার কথা শুনে পুলিশ যখন হাসে তখনই সে পাশে থাকা ক্যালেন্ডার চেক করে দেখে আসলেই সেখানে 2017 সালের 5ই মে চলছে। তখন সেখানে টিভিতে চলতে থাকা লাইভেও সে খেয়াল করে যে সেখানে টাইম ও ডেট দেখাচ্ছে 2017 সালের। তখন সে অবাক হয়ে যায় যে সে 1997 সাল থেকে কিভাবে 2017 সালে চলে আসলো। তখন সে গুটি গুটি পায়ে আয়নার দিকে এগিয়ে যায়। আয়নায় গিয়ে নিজেকে দেখতেই সে চমকে ওঠে, কারণ তখন তাকে 20 বছরের যুবক নয় বরং 40 বছরের বিধ্বস্ত একজন মানুষ দেখা যায়। এটাই হচ্ছে তার আসল রূপ। এখন এই রহস্য উদ্ঘাটন করতে জিনজিও পুলিশ স্টেশন থেকে সরাসরি তার বাসায় চলে যায়। তবে জিনজিও বাসায় যাওয়ার পরে বাসায় কাউকে দেখতে না পেয়ে সে হতাশ হয়ে যায়। তবে সেই বদ্ধ রুমের দরজাটা খোলা থেকে সেইখানে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। সে রুমের ভিতর গিয়ে দেখে সেখানে রক্ত ভেজা 2টা ম্যানিকুইন পড়ে আছে। পাশেই তার পছন্দের গান বাজছে আর পিয়ানো থেকে ঝরছে টপ টপ করে রক্ত। তখনই ইনসিও ও তার বাবা মা রুমে প্রবেশ করে। জিনসিও জিজ্ঞেস করে যে আসলে এখানে কি হচ্ছে। তখনই ইনসিও তাকে জানায় আজ থেকে 20 বছর আগে 1997 সালে এখানে 2টি খুন হয়। এ বাড়িতে থাকা মা ও মেয়েকে এক্ষুনি খুন করে। অনেক ইনভেস্টিগেশনের পরেও পুলিশ এটার কোনো রেহাই খুঁজে পায়নি।
ধীরে ধীরে এই মা ও মেয়ের কথা সবাই ভুলে যায়। পুলিশ হাল ছেড়ে দিলেও এই মা মেয়ের ফ্যামিলির লোকজন হাল ছাড়ে না। তারা প্রাইভেট ভাবে তদন্ত করা শুরু করে দেয়। তখন তারা আসল খুনির ব্যাপারে জানতে পারে। তুমি কি জানতে চাও এই খুনিটা কে? সেই খুনিটা হলো আসলে তুমি। তোমাকে আমরা গ্রেপ্তার করার পর জানতে পারি যে তোমার একটি ভয়ঙ্কর রোগ আছে, যার জন্য তুমি অতীতের সব ঘটনা ভুলে গেছো, এমনকি এই খুনের কথাটাও। তোমাকে যদি প্রথমেই মেরে ফেলতাম তাহলে তুমি বুঝতেই পারতে না যে তোমার অপরাধের শাস্তিটা বা অনুশোচনা কি হওয়া উচিত। তাই ওই ফ্যামিলির পরিবার সিদ্ধান্ত নেয় যে তোমাকে সবকিছু মনে করিয়ে তারপর তিলে তিলে তোমাকে শেষ করে দেবে। তোমাকে সবকিছু মনে করানোর জন্য একজন হিপনোটাইজকে নিয়ে আসা হয়, কিন্তু হিপনোটাইজ অনেক চেষ্টার পরেও তোমাকে কোনো কিছু মনে পড়াতে পারে না। তাই তোমাকে 20 বছর আগের অতীতে নিয়ে যাওয়া হয়। ভিকটিমের পরিবার চাচ্ছিল যে তোমার সামনে 20 বছর আগের সেই কাহিনী পুনরাবৃত্তি করতে, যাতে করে তুমি পুরো কষ্টটা অনুভব করতে পারো। এই জন্য তোমার স্মৃতিতে 20 বছর আগের যেটুকু মনে ছিল সেখান থেকে আমরা শুরু করি। তোমার মনে আছে 20 বছর আগে তুমি কোথাও গাড়িতে করে যাচ্ছিলে? ওই সিনটাকে আমরা পুনরাবৃত্তি করার জন্য একটা অ্যাক্ট্রেস ভাড়া করে এবং হিপনোটাইজকে দিয়ে তোমার মা বাবা বানিয়ে এবং আমি তোমার বড় ভাই হই। এরপর তোমার পরিবারের মতন একটা পরিবার সাজিয়ে তোমাকে বিশ্বাস করাতে বাধ্য করি যে তোমার বয়স 20 বছর আর এটাই তোমার পরিবার। এই বাড়িতে আসার পর এই রুমটাতে আমরা সেই দিনের খুনটার মতো একটা সেটআপ করি। এর জন্য তুমি এই রুম থেকে সবসময় টুকটাক শব্দ শুনতে পেতে। আর আমরা আমাদের প্ল্যানে সেই বৃষ্টির রাতে অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছিলাম। তখন পুলিশ এসে আমাকে সন্ধ্যার জন্য ধরে নিয়ে যায়, আর আমি বাহিরে বের হয়ে দেখি যে আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে। যেহেতু তুমি খুনটা বৃষ্টির দিনে করেছিলে, তাই আমরাও বৃষ্টির দিনে সেটা করতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে তুমি আমাদের প্ল্যান সম্পর্কে বুঝতে পেরে গিয়েছিলে। এটা শুনে জিনসিও যেন আকাশ থেকে পড়ে। তখনই তার ভাই ইনসিও তাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে যেতে থাকে, কিন্তু জিনসিও হঠাৎ গাড়ি থেকে দৌড়ে নেমে যায়। ইনসিওর পরিবার জিনসিওর পিছু নিলেও হঠাৎ করে ইনসিওর পরিবার একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। জিনসিও সেটা দেখে একটু স্বস্তি পেলেও সে যখন পালাতে যায় তখনই একটা পিকআপ এসে তাকে চাপা দিয়ে দেয়। এই অ্যাক্সিডেন্টের ফলে জিনসিওর অতীতের সব কথা মনে পড়ে যায়। সময়টা 1997 সালের 5ই মে। জিনসুক তার পুরো পরিবারের সাথে কোথাও একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিল। তাদের পরিবারের সবাইকে দেখে মনে হচ্ছিল যে তারা একজন আরেকজনকে অসম্ভব রকম ভালোবাসে। ফেরার সময় জিনসিও তার মায়ের কাঁধে মাথা রেখেছিল, আর তার ভাই আর বাবা অনেক মজার গল্পে খুনসুটিতে মেতে উঠেছিল। আর তখনই তাদের গাড়িটার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের কারণে তার বাবা মা সেখানেই মারা যায়, আর তার বড় ভাই কোমায় চলে আসে। জিনসিও কি একমাত্র ব্যক্তি যে এই অ্যাক্সিডেন্ট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছিল। সে তার ভাইকে অসম্ভব ভালোবাসতো, তাই তার ভাইয়ের চিকিৎসার জন্য সে সকল অর্থ শেষ করে ফেলে। তখনই কোরিয়ায় টাকার সংকট দেখা যায়। মানুষের কাজ নেই, টাকা নেই, কোনো অর্থ নেই, শুধু অভাব আর অভাব। তাই জিনসিউক তার ভাইয়ের চিকিৎসার ব্যয় বহন করতে পারছিল না। আবার সে অনেক কষ্ট করেও কাজও ম্যানেজ করতে পারছিল না। তাই সে ইন্টারনেটে কাজ চেয়ে একটা পোস্ট করে। তখন এক লোক তার সাথে যোগাযোগ করে তাকে একটা খুন করতে বলে এবং বিনিময়ে তাকে অনেক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি করে। লোকটা তাকে জানায় সে যদি তার কাজটি করতে রাজি থাকে তাহলে যেন তার নাম্বার পাঠায়। সে আর কোনো উপায় না পেয়ে তার নাম্বারটাও ওই লোকটিকে দিয়ে দেয়। তখনই তার ফোনে একটা কল আসে। লোকটা কল করে বলে, আমি তোমাকে একটা বাড়ির ঠিকানা দিচ্ছি। সেই বাড়ির সামনে একটা পাইপের ভিতরে তুমি একটা চাবি পাবে। ওই বাড়িতে একটা মহিলা ও 2টা বাচ্চা থাকবে। তুমি শুধু মহিলাটাকে হত্যা করবে। মনে রাখবে বাচ্চাদের জন্য কোনো ক্ষতি না হয়। লোকটার দেয়া ঠিকানা অনুযায়ী সে ওই বাড়িতে চলে যায়। বাড়িতে ভিতরে গিয়ে দেখে যে ওই মহিলা বাচ্চাদের সাথে ঘুমাচ্ছে, কিন্তু হঠাৎ জিনসিওর মনে একটা অপরাধবোধ কাজ করে। তাই সে খুন না করার সিদ্ধান্ত নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যেতে থাকে। তখনই মহিলাটা ঘুম থেকে উঠে চুরি সহ জিনসিওকে দাঁড়িয়ে দেখতে দেখে চিৎকার করা শুরু করে। জিনসিওক তখন মহিলাটিকে বলে, প্লিজ চিৎকার করবেন না, আমি চলে যাচ্ছি। তখনই মহিলাটির মেয়েও এসে এখানে চিৎকার করা শুরু করে। তখনই দুর্ভাগ্যবশত হঠাৎ অ্যাক্সিডেন্টলি মেয়েটার পেটে ছুরি বসিয়ে দেয় জিনসিও। নিজের মেয়েকে খুন হতে দেখে মহিলাটি জিনসিওর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন জিনসিও ওই মহিলাটিকে বাধা দিতে গেলে ওনার পেটেও ছুরি বসে যায়। তখনই ছোট্ট একটা বাচ্চা এসে জিনসিওকে জিজ্ঞেস করে যে তুমি আমার মাকে দেখেছো কিনা। তখনই জিনসিও মাথা নিচু করে বাচ্চাটিকে বলে, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। বিছানায় শুয়ে শুয়ে তুমি 1 থেকে 100 বার 10 বার করে গুনো।
ছেলেটা জিনসিউকের কথা মেনে নিয়ে রুমে গিয়ে 1 থেকে 100 পর্যন্ত এভাবে 10 বার গুনে, কিন্তু তারপর উপরে গিয়ে তার মা ও বোনের লাশ দেখে তৎক্ষণাৎ তার বাবাকে কল করে সবকিছু কাঁদতে কাঁদতে বলে। সেই বাচ্চার বাবাটি আর কেউ নয়, বরং জিনসিওর ভাইয়ের চিকিৎসা করা ডাক্তার। অবশ্য দেয়ালে থাকা ফ্যামিলি ফটো দেখে জিনসিও সেটা আগেই বুঝতে পেরেছিল। জিনসিও ডাক্তারের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে আসে। ডাক্তার তখন বলে, আমি তো তোমাকে বলেছিলাম শুধু মহিলাটাকে খুন করতে, তুমি আমার বাচ্চাদেরকে কেন করলে? জিনসিও তো অবাক হয়ে যায়। তখন জিনসিও বুঝতে পারে যে এই ডাক্তার ওই ইন্স্যুরেন্সের টাকার জন্য তার ওয়াইফকে খুন করার জন্য চেষ্টা করে। জিনসিউক তখন ডাক্তারকে বলে, আপনি আপনার ফ্যামিলির সাথে এটা কেন করলেন? তখনই ডাক্তার তার মেয়ের শোকে জিনসিউকের গলা চেপে ধরতে যায়। জিনসিউক তখনই ডাক্তারের হাত সরাতে চাইলে হাতের ধাক্কায় ডাক্তার নিচে পড়ে যেতে থাকে। জিনসিউক তৎক্ষণাৎ তার হাতটি ধরে ফেললেও ডাক্তার নিচের অপরাধ বোধের জন্য নিজেই হাতটি সরিয়ে নেয়। তারপর থেকে জিনসিও এই ঘটনা থেকে কোনোভাবেই বের হতে পারছিল না। এদিকে তার ভাই বিনা চিকিৎসায় মারা যায়। এই সুখ সহ্য করতে না পেরে জিনসিও একটি বড় রোগে আক্রান্ত হয়, যার ফলে সে তার অতীতের সব ঘটনাই ভুলে যায়। কিন্তু জিনসিউকের এসব ঘটনা মনে পড়ে যায়। কিন্তু তখন সে চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে। তখনই ইনসিউক এসে তার স্যালাইনে বিষ ঢুকিয়ে তাকে হত্যা করতে যায়। তখনই জিনসিউক বলে উঠে, তুমি ভিকটিমের পরিবারকে বলে দাও তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। তখন ইনসিও তার হাত থেকে বিষের ইঞ্জেকশনটি ফেলে দেয় এবং সে বুঝতে পারে যে জিনসিওর সকল অতীত মনে পড়ে গিয়েছে। তখন জিনসিওর কাছে গিয়ে সে জিজ্ঞেস করে যে কেন সে এই হত্যাগুলো করেছিল এবং কার কথায় সে এই হত্যাগুলো করেছিল। মহিলাটির হাজবেন্ডের কথাই? প্লিজ একবার শুধু বলো। আমি মহিলাটির রুমে মহিলাটির নামে একটি ইন্স্যুরেন্সের কাগজ পেয়েছি। ইন্স্যুরেন্সের টাকার জন্য মহিলাটির হাজবেন্ড তাকে খুন করতে বলেছিল, তাই না? ইনসিওকে এত উদ্বিগ্ন হতে দেখে জিনসিও বুঝতে পারে যে ইনসিও আর কেউ নয়, বরং সেই ডাক্তারের ছোট্ট ছেলে। নিজের বাবার নামে এরকম কথা শুনে ইনসিও বিশ্বাস করতে পারবে না, তাই জিনসিও নিজেই অস্বীকার করে যে আমাকে কেউ হায়ার করেনি। কিন্তু জিনসিওর চোখ দেখে বুঝতে আর বাকি থাকে না যে তার পরিবারটা ধ্বংসের পিছনে তার সমস্ত দোষ তার বাবার। তারপর সে জিনসিওকে না মেরে সে নিজেই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রতিশোধের আগুন চিরতরে নিভিয়ে ফেলে। এদিকে জিনসিও নিজের অপরাধ বোধ সহ্য করতে না পেরে নিজেই ওই বিষে ভরা ইঞ্জেকশনটা নিজের শরীরে পুশ করে নেয়। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার চোখের সামনে ভেসে ওঠে দুটি সুখী পরিবারের সুন্দর একটি দৃশ্য। আর এখানেই থ্রিলার মাস্টারপিস এই মুভিটার সমাপ্তি ঘটে। এরকম অসাধারণ মুভির এক্সপ্লেনেশন ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্পের সাথে। ধন্যবাদ।